নমস্কার, আমি সঙ্গীতা সেনগুপ্ত। সিকন ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক দিন আমরা নিয়ে আসছি নিত্য নতুন বিষয় এবং মাধ্যমিকের টিপস শুরু হয়ে গিয়েছে, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। 2026 মাধ্যমিক একদম দোরগোড়ায়, আর তার আগেই আমাদের দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা যাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে এই দুশ্চিন্তায় পরীক্ষা কেমন হবে, তাদের ঘাম মুছে দেওয়ার জন্য সবসময় সিকন আছে পাশে। এবং আমরা শুরু করে দিয়েছি সিকন ক্লাসরুমে মাধ্যমিক টিপস 2026। আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাশিডাঙ্গা সাহের মোহাম্মদ হাই স্কুলের বাংলা শিক্ষক শ্রীযুক্ত কিশোর মজুমদার। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। ধন্যবাদ। তো প্রত্যেকবারের মতো আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে কিশোরবাবু এসে উপস্থিত হয়েছেন শুধুমাত্র আমাদের পরীক্ষার্থী বন্ধুদের জন্য। আজ আমরা স্যারের কাছে শুনে নেব কিভাবে মাধ্যমিকে আরো ভালো ফল করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে। উনি আজ বাংলা বিষয় নিয়ে আলোচনায় রয়েছেন। সবার আগে সমস্ত পরীক্ষার্থী বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি এই ক্লাসে। আশা করি তোমরা নিজেরা নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছ, কিন্তু তোমাদের সেই প্রস্তুতিকে আরও দ্রুতগতি দান করার জন্য সিকন তোমাদের পাশে আছে, আমরা আছি। তো সবার প্রথমে আমি বলি যে মাধ্যমিকের পরীক্ষা যেটা একটা ভীতি, অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হয়, সেই ভীতিটা দূর হয় প্রথম পরীক্ষাটা দিয়ে, আর সেই পরীক্ষা হলো বাংলা। তো বাংলা পরীক্ষা মানে আমি ক্রিকেট দিয়ে বলি, প্রথম ওভারে যদি তুমি রান রেটটা বাড়িয়ে নিতে পারো, পরের ওভারে তোমার ম্যাচটা জেতার চান্স থাকবে। তাই এইখানে আমরা বাংলা পরীক্ষাটা খুব ভালো দেব, আমাদের মাতৃভাষা। তো পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে রাখবে যে তোমরা নিজেরা যেন সুস্থ শারীরিকভাবে এবং মানসিকভাবে থাকতে পারো, সেই দিকটা খেয়াল করবে। বাড়িতে পরিবারের সকলের সহযোগিতায় সেটা খেয়াল রাখবে। তো আমরা বিষয়ে চলে আসি। প্রথমেই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটু নম্বর বিভাজনটা নিয়ে আমরা আলোচনা করি। হ্যাঁ, নম্বর বিভাজনটা মনে রাখবে। তোমাদের মোট 15খানা টেক্সট পড়তে হবে, তার মধ্যে 5টা গল্প, 7টা কবিতা রয়েছে। এই কবিতা এবং গল্প নম্বর বিভাজন আমরা এমসিকিউ থাকবে 3টা, এসিকিউ 4টা, তারপরে 3 নম্বরে একটা শর্ট কোশ্চেন লিখতে হয়, তারপরে 5 নম্বরে ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন। তো এই প্রশ্নের বিভাজনগুলো কবিতার ক্ষেত্রেও তাই হবে। আর প্রবন্ধের ক্ষেত্রে তোমাদের একটা বড় প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রবন্ধ রয়েছে 2টো, আর এমসিকিউ এসিকিউ থাকছে। আর নাটক থেকে কিন্তু শুধু একটি প্রশ্নের উত্তর দিতে হয় 4 নম্বরের। আর খুব মজাদার একটা নাটক আছে, আমরা জানি, সিরাজউদ্দৌলা। আর একটা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ তোমাদের পড়তে হয়, এতক্ষণে তোমরা নিশ্চয়ই পড়ে নিয়েছো, কোনি। খুব দারুণ একটা মজাদার উপন্যাস, বেশি বড় নয়, ছোট, এক বৈঠকেই পড়ে ফেলা যায় এরকম উপন্যাস। সেই উপন্যাস থেকে খুঁটিয়ে খুঁটিয়ে যদি পড়ো তাহলে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। উত্তর লিখতে হবে 2টো, 5 5 10 নম্বরের। তারপরে ব্যাকরণ থাকছে 16 নম্বরের, আর নির্মিতি থাকছে 10 নম্বরের, বঙ্গানুবাদ থাকছে 4 নম্বরের। এই মোট, আর সংলাপ আর প্রতিবেদন 5 নম্বরে থাকছে, মোট 90 নম্বরে লিখিত পরীক্ষা। তো এই প্রস্তুতিটা আমি বলতে চাইছি যে তোমরা নিজেরা অনেকেই নিজেদের দুর্বল ভাবো, এটা কখনোই মনে করবে না। কারণ মাতৃভাষা বাংলা, পাঠগুলো কবিতাগুলো যদি বুঝে নাও এবং ভালো করে খুঁটিয়ে পড়ো, এমসিকিউ প্রশ্নের উত্তর আমাদের 36 নম্বর, এসিকিউ এমসিকিউ মিলিয়ে থাকছে, পূর্ণ নাম্বার তোলা সম্ভব। হ্যাঁ, সেখানে 36-এ 36 নম্বরই তোমরা তুলতে পারবে। তো গতবারের যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নপত্রটা তোমরা একটু দেখে নিও। অনেক সময় নোট বইয়ের পেছনেও থাকে, টেস্ট পেপারে থাকে, বিভিন্ন টেস্ট পেপারে। সেই প্রশ্নটাকে যদি ফলো করো তাহলে অনুমান করতে পারবে যে কী ধরনের প্রশ্ন হয়। আর বড় প্রশ্নগুলো গতবার যেগুলো এসেছে স্বভাবতই সেই পাঠগুলো বাদ দিয়ে বাকিগুলো থেকে পড়বে। ওখান থেকে ছোট প্রশ্নগুলো, হ্যাঁ, ওখান থেকে ছোট প্রশ্নগুলো অবশ্যই পড়বে। এমসিকিউ এসিকিউ প্রশ্নের জন্য সবার আগে বলি, তোমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে, সেই টেস্ট পেপারে যে কতগুলো প্রশ্নপত্র দিয়েছে তার থেকে প্রত্যেকটা সলভ করে ফেলবে বাড়িতে, এমসিকিউ এসিকিউ প্রশ্ন। এই সলভ করার পাশাপাশি তোমরা টেক্সটগুলো একাধিকবার ভালো করে রিডিং পড়ে নেবে। রিডিং পড়ার সঙ্গে সঙ্গে দেখবে কিছু তথ্য থাকে, যেমন ক টাকা হরিদার রোজগার হয়েছিল বাইজির ছদ্মবেশে,
তারপরে দয়ালবাবুর লিচু বাগানে কি সেজে গিয়েছিল, এরকম তথ্যকেন্দ্রিক প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ এসিকিউ এ সেট হয়ে থাকে। তাহলে এই ব্যাপারটা একদম খুব সোজা, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে সেটা পারবে। এরপরে আমরা যাচ্ছি বড় প্রশ্নের ক্ষেত্রে। তো বড় বইটা প্রশ্ন খুঁটিয়ে পড়তে হবে। হ্যাঁ। আর একটা কথা, ওই যে তর্জমা যেগুলো ওখান থেকে, হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা মনে তর্জমার রাখবে বিষয়টা একটুখানি বলুন। যে আমাদের কবিতা একটা, তারপরে গল্প একটা আছে যেটা ভারতীয় সাহিত্য এবং বিদেশি সাহিত্য থেকে অনুবাদ করা। পাবলো নেরুদার কবিতা আছে একটা যেটা অনুবাদ করা অসুখী একজন, তারপরে অদল বদল গল্প আছে পান্নালাল প্যাটেলের। এই লেখক এবং তার যে অনুবাদ করেছেন অনুবাদকের নাম, এটা কিন্তু এমসিকিউ এসিকিউ প্রত্যেকবার একটা না একটা সেট হয়ে থাকে। তোমরা এটা একটু ভালো করে দেখবে, আশা করি কমন পেয়ে যাবে। মূল কাব্যগ্রন্থগুলো, প্রত্যেকটা পাঠের মূল কাব্যগ্রন্থগুলো, এগুলো থেকে পড়লে কোনো অসুবিধা নেই, একদম ছাকা নাম্বার তোমরা পাবে। আচ্ছা, এর পরবর্তীতে এসিকিউটা নিয়ে একটু আলোচনা করুন। হ্যাঁ, এসিকিউ যেটা হচ্ছে যে কোনো পাঠের থেকে আমরা 20টা শব্দের মধ্যে কিন্তু উত্তর তোমাদের লিখতে হবে, শর্ট অ্যান্সার টাইপ। এটা 19টা প্রশ্ন থাকে, 19টার মধ্যে কিছুটা ব্যাকরণ থাকবে, ব্যাকরণের বিষয়টা পরে আমরা আসবো আবার। আর হচ্ছে প্রত্যেকটা পাঠ থেকে লিখে লিখে অভ্যাস করতে হবে। এই ক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে যে আমরা কি উৎস উল্লেখ করব কিনা। না, কবির নাম এবং লেখকের নাম উৎস উল্লেখ করা বাধ্যতামূলক নয়। বোর্ড থেকে আমাদের নির্দেশ দিয়েছে, আমরা যখন খাতা দেখি মূল উত্তরটুকু পূর্ণ বাক্যে লিখতে হবে। অনেকেই শুধু শব্দটা লিখে ছেড়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে পূর্ণ নম্বর নাও দিতে পারে। সেই ক্ষেত্রে মনে রাখবে এসিকিউ অ্যান্সারগুলো পূর্ণ বাক্যে 20টা শব্দের মধ্যে মূল কথা উত্তরটা যেন থাকে সেই বাক্যটাই লিখবে। বুঝতে পারলে তাহলে? আচ্ছা, এর পরবর্তী ধাপে আসি। এরপরে হচ্ছে আমরা 3 নম্বর এবং 5 নম্বরে যাই। তো 3 নম্বরের প্রশ্ন গতবার গল্পের ক্ষেত্রে বলি জ্ঞানচক্ষু এবং অদল বদল থেকে এসেছিল। তার মানে আমাদের হাতে রইল বাকি 3টা পাঠ, বহুরূপী, পথের দাবি এবং নদীর বিদ্রোহ। তাহলে মনে রাখবে বহুরূপী, পথের দাবি এবং নদীর বিদ্রোহ থেকে 3 নম্বরের যত প্রশ্ন আছে টেস্ট পেপারে, এবং তোমার যে টেস্ট পরীক্ষা দিয়েছো তার প্রশ্নপত্রটা আরেকবার সলভ করবে এবং টেক্সটটা ভালো করে পড়ে তার থেকে 3 নম্বরের উত্তরগুলো তৈরি করবে। মজার বিষয় হচ্ছে 3 নম্বর সরাসরি সবসময় থাকে না, 1+2 থাকে। তার মানে 1 নম্বরের জন্য তুমি এমসিকিউ এসিকিউ এর জন্য যে পড়লে সেটা কিন্তু এখানে কাজে লেগে যাবে। তবে এই ক্ষেত্রে লেখক, উৎস সেটা উল্লেখ করার চেষ্টা করবে। তাহলে 3 নম্বরের ক্ষেত্রে অবশ্যই কিন্তু লেখক এবং উৎস এটা দিয়ে শুরু করবে, যেন একটা বাক্যের মধ্যে প্রথমে ইন্ট্রোডাকশনটা হয়ে যায়। যেমন মহাশ্বেতা দেবীর লেখা, আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে এইভাবে শুরু করবে, বা যার যে লেখক কবি সেটা দিয়ে শুরু করবে, খুব সুন্দর একটা উত্তর হবে। তবে উত্তরের প্রশ্নের যেরকম বিভাজন থাকবে উত্তরটা কিন্তু সেইভাবে প্যারাগ্রাফ আলাদা আলাদা করবে, একদম প্রশ্ন দেখে উত্তর শেষ করবে। প্রশ্ন যেরকম থাকবে উত্তরও কিন্তু ঠিক সেইভাবেই শেষ হবে। আচ্ছা, এবারে আমি গল্পের ক্ষেত্রে আচ্ছা, লেখক বা কবি তার নামের আগে উপাধি, হ্যাঁ, এটা একটু বলে দিন। আমরা জানি আমাদের লেখক কবিদের আমরা আদর করে আমরা বাংলা সাহিত্যে বাঙালিরা তাদের শ্রদ্ধার আসনে বসাই, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম। আমরা তার আগে তাদের সরাসরি নামটা না লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এইভাবে তার উপাধিগুলোকে আমরা ব্যবহার করব। শুনতে ভালো লাগে এবং তাদেরকে সম্মান দেওয়া হয়। মানে যত ভালো করা যায় খাতাটা, সেই থেকে আমরা বলছি। তোমরা কিন্তু এটা বাড়িতে প্র্যাকটিস করবে। 2টো উত্তর লিখলাম 3 নম্বরের, লিখে দেখলাম আমার উত্তরটা ঠিক আছে কিনা। যারা সরাসরি পড়ে যাচ্ছ, একদম লিখছো না, তাহলে কিন্তু ওই পরীক্ষার মুহূর্তে ভুলে যেতে পারো, এটা মনে রাখবে। তো গল্প থেকে তাহলে 3 নম্বরের জন্য বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর পরবর্তীতে আসি আমরা গল্পের 5 নম্বরের প্রশ্ন। তো আগে দেখিনি গতবার কি এসেছিল, অদল বদল থেকে এসেছিল একটা প্রশ্ন, আর নদীর বিদ্রোহ থেকে এসেছিল 2025-এ। 2026-এর জন্য কিন্তু আমরা জ্ঞানচক্ষু, এবার খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, জ্ঞানচক্ষু 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, বহুরূপী এবং পথের দাবি। তাহলে পথের দাবি কিন্তু তোমার 5 নম্বর এবং 3 নম্বর 2 ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। এবারে যখন আমরা বড় প্রশ্নের উত্তর লিখব, সেটা মনে রাখতে হবে 150 শব্দের মধ্যেই লিখতে হবে। আর 150 শব্দের মধ্যে যখন লিখবে, যে প্রশ্নটা থাকবে তার পার্টগুলো দেখে নেবে। 1+2+2 থাকতে পারে, 1+4 থাকতে পারে। এই ক্ষেত্রে উৎস, লেখক কবির নাম
এটা প্রথম প্যারাগ্রাফে উল্লেখ করে দিতেই হবে। তার সঙ্গে যে 1 নম্বরের পার্টটা থাকছে সেই উত্তরটা বসিয়ে দেবে। তারপরে প্যারাগ্রাফ দিয়ে দ্বিতীয় যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নের ক্লুটা পয়েন্ট করবে। যেমন বক্তাকে, তার এই কথা বলার কারণ কি। তাহলে আমরা শুরুতেই প্রথম প্যারাগ্রাফে বক্তা লিখে কোলন ড্যাশ দিয়ে আমরা পয়েন্ট করে নিলাম। তাহলে এখানে অমুকের লেখা, অমুক থেকে নেওয়া, অমুক কবিতায় এইটা বক্তা। তারপরে প্যারাগ্রাফ লিখলাম এই কথা বলার কারণ। মনে রাখতে হবে আমাদের কিন্তু উত্তরগুলো প্রশ্ন অনুযায়ী বিভাজিত করে লিখতে হবে, এবং সেখানে শব্দ সংখ্যা আমরা জানি, নিশ্চয়ই তোমরা আগের থেকে মুখস্থ করেই রেখেছো। আচ্ছা, 5 নম্বরের প্রশ্নে যেটা ভীষণভাবে দেখা যায় চরিত্র, হ্যাঁ এখানে একটু আলোচনা করে দিন। পথের দাবি থেকে যেমন চরিত্র আসতে পারে, হ্যাঁ, বহুরূপী থেকেও চরিত্র আসতে পারে, তো চরিত্রগুলো কেমন তিনটা হবে যে উত্তর পাঠ লেখা? আছে এবারে, তিনটা পার্ট ইম্পর্টেন্ট, জ্ঞানচক্ষু, বহুরূপী এবং পথের দাবি। তিনটার মধ্যে কিন্তু চরিত্র তিনটা পাচ্ছি আমরা গুরুত্বপূর্ণ। তাহলে এই তিনটা চরিত্র তোমরা তৈরি করে নাও, এবং প্রত্যেকটা চরিত্র যখন আমরা করব, চরিত্রের যে বৈশিষ্ট্য একদম এটা কিন্তু কাম্য। সেই বৈশিষ্ট্যগুলো তোমরা 1, 2, 3, 4 করে পয়েন্ট করবে। প্রত্যেকটা বৈশিষ্ট্য আলাদা আলাদা করে প্যারাগ্রাফ করে লিখবে। তাহলে চরিত্রের নম্বর কিন্তু পাওয়া খুব সহজ, কারণ আমরা জানি একটা চরিত্রের বেশ 4, 5, 6টা করে বৈশিষ্ট্য থাকে। সেই বৈশিষ্ট্যগুলো আলাদা প্যারা করে লিখলে খুব সুন্দর একটা উত্তর দুটো হবে। কালি ব্যবহার করতে পারে সেক্ষেত্রে, একদম পয়েন্ট করে নিলে। পয়েন্টগুলো আলাদা, কালো এবং নীলের মধ্যে দুটো কালি একটু খেলে নেবে যে কোনটা দিয়ে পয়েন্ট করবে। তুমি যদি কালোতে লেখো তাহলে নীল দিয়ে পয়েন্ট করবে। এই পয়েন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চরিত্রগুলো অ্যাটেন্ড করলে নাম্বারটাও বেশি ওঠে। আর তাছাড়াও এমনি ব্রড অ্যান্সার গুলোর ক্ষেত্রে আমরা কিন্তু পয়েন্ট করতেই বলি। কেন না, কারণ প্রশ্নের উত্তর আমরা যে প্যারাগ্রাফ লিখে অনেক সময় প্রশ্নের সঙ্গে মিল পাই না, তাহলে যদি আমরা সেই প্রশ্নের পার্ট অনুসারে পয়েন্টটা ব্যবহার করি, ভীষণ রকম হয়। মানে খাতার মধ্যে তখন একটা প্যারায় থাকলে উত্তর খুঁজে বেড়াতে হয়। হ্যাঁ, উত্তর খুঁজে বেড়াতে হয়, কোথায় থেকে নাম্বার দেব। পরীক্ষক কিন্তু নাম্বার দেওয়ার জন্যই বসে আছে, কখনোই মনের মধ্যে এটা রাখবে না যে নাম্বার কাটার জন্য পরীক্ষক বসে থাকেন, একদমই নয়। নাম্বার তারা সব সময় দিতে চায়, কিন্তু ওই উত্তর যেন খুঁজে বেড়াতে না হয়, সে কারণেই পয়েন্ট করে লিখবে। পয়েন্ট করে যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে তোমারও জানা থাকবে যে এই পার্টের এই উত্তর, তুমিও নিশ্চিত থাকবে, এবং পরীক্ষার পরে তুমি নিজেই বলতে পারবে কত নম্বর পেতে পারো, সেটা মিলে যাবে। আর যদি পয়েন্ট না করো তাহলে তুমি নিজেও খেয়ে হারিয়ে ফেলবে, এক্সামিনার যিনি খাতা দেখবেন তার নম্বরটা দিতে খুব অসুবিধা হয়। ঠিক আছে, তাহলে গল্প আমরা পেলাম। আশা করি এই জ্ঞানচক্ষু, বহুরূপী এবং পথের দাবি, এই তিনটা ভালো করে ব্রড অ্যান্সারগুলো, ব্রড কোশ্চেনগুলো রেডি করে রাখবে। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট 2026-এ। আচ্ছা, কবিতার সংখ্যাটা কিন্তু একটু বেশি। গল্প 5টা, কিন্তু কবিতা হলো 7টা। তার মধ্যে একটা কিন্তু অনুবাদ কবিতা আছে পাবলো নেরুদার। এই ক্ষেত্রে পাবলো নেরুদার পূর্ণ নাম, মানে প্রকৃত নাম, এটা কিন্তু একটা শর্ট কোশ্চেনও আসতে পারে, এটা এমসিকিউ আসতে পারে, এটা কিন্তু দেখে রাখবে। লিখে বানান যেন অবশ্যই ঠিক হয়। তো এইখানে গতবার এসেছিল 3 নম্বরের যে প্রশ্নগুলো, অসুখী একজন এবং অভিষেক কবিতা থেকে। তাহলে আমরা 2026-এ যেগুলো পাচ্ছি দেখো, আয় আরো বেঁধে বেঁধে থাকি, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা, অস্ত্রের বিরুদ্ধে গান, সিন্ধু তীরে এবং প্রলয় উল্লাস। আরেকবার বলছি, 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো যেখান থেকে তৈরি করবে, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অস্ত্রের বিরুদ্ধে গান, সিন্ধু তীরে এবং প্রলয় উল্লাস। এখান থেকেই 3 নম্বরের প্রশ্নগুলো সেট হবার কথা। ঠিক আছে, তো এখান থেকে একইভাবেই উত্তরগুলো যে আমরা বললাম গদ্যের ক্ষেত্রে যেভাবে পার্ট পার্ট করে তৈরি করবে, পয়েন্ট করে করবে, এখানেও তাই করবে। আর কবিতায় তো প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রশ্ন আসতেই পারে। কবিতার ক্ষেত্রে আমি সবসময়ই বলি, তোমরা সবসময় কোটেশন ব্যবহার করবে। কবিতার গুরুত্বপূর্ণ লাইনগুলো মুখস্থ করে খাতায় লিখে রাখবে। সেই মুখস্থ থাকলে তুমি কোটেশনের মধ্যে যখন আলাদা কালারের কলম দিয়ে লিখবে, উত্তরটা খুব দৃষ্টিনন্দন হবে এবং প্রাসঙ্গিক হবে। যে তথ্যটা দিচ্ছ তার সঙ্গে যদি একটা কোটেশন ব্যবহার করো, উত্তরের মানটা অনেক বেড়ে গেল। তো 5 নম্বরের ক্ষেত্রে কবিতায় ওই একই 150 শব্দের মধ্যে লিখতে হবে। গতবার এসেছে আফ্রিকা থেকে এবং অভিষেক থেকে, মনে রাখবে অভিষেক থেকে। এবারে কিন্তু এমসিকিউ, এসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু 3 নম্বরেও এসেছে
5 নম্বরেও এসেছে। তাহলে 3 এবং 5 অভিষেক থেকে তোমরা অফ রাখতে পারো। এবারে 5 নম্বরের জন্য যে কবিতাগুলো পড়বে, আয় আরো বেঁধে বেঁধে থাকি, একটা 5-এর উত্তর তৈরি করে নেবে। যে প্রশ্নগুলো হয় টেস্ট পেপার দেখে তোমরা করে নেবে। অস্ত্রের বিরুদ্ধে গান, অস্ত্র গান এখন কিন্তু খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। ভীষণই প্রাসঙ্গিক। আয়ারও বেঁধে বেঁধে থাকি, আয়ারও বেঁধে বেঁধে থাকি, অস্ত্রের বিরুদ্ধে গানও তাই। তো অস্ত্রের বিরুদ্ধে গান, সিন্ধু তীরে এবং প্রলয় উল্লাস। আবার বলছি, আয়ারও বেঁধে বেঁধে থাকি, অস্ত্রের বিরুদ্ধে গান, সিন্ধু তীরে এবং প্রলয় উল্লাস। এই সিন্ধু তীরে কবিতাটা দেখবে খুব মজাদার একটা কবিতা। এখানে দুটো পদ্মার গল্প বলা হয়েছে, এখানে পদ্মা আর পদ্মাবতী ভীষণ গুলিয়ে ফেলে। আর একটা পদ্মা, এটা কিন্তু গুলিয়ে ফেলে স্টুডেন্টরা। কার চরিত্র চাইছে বা কার বর্ণনা চাইছে, রূপের বর্ণনা, সেই ব্যাপারটা একটু দেখে নেবে। কিন্তু পদ্মাবতী আলাদা, পদ্মা আলাদা। তো পদ্মার মধ্যে যে পরিষেবা দান করছে এত সুন্দর, তার গুণাবলী, এটা দিয়ে কিন্তু দারুণ প্রশ্ন হতে পারে পদ্মার চরিত্র। ঠিক আছে, এটা তোমরা পয়েন্ট পয়েন্ট করে রেডি করবে। তো এরপরে যেটা সবাই ভয় এখান পায়, থেকেও মানে পদ্মার চরিত্র ইম্পর্টেন্ট, মানে কবিতার মধ্যে। একদম। তাহলে কবিতার মধ্যে খুব বেশি চরিত্র তোমাদের পড়তে না, হচ্ছে না? চরিত্র নয়, কবিতাগুলো হ্যাঁ। সারাংশ কেন্দ্রিকই হয়ে থাকে। যে অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হোক না কেন, মূলত কবিতার সারাংশটা ঢুকে মূল যায়, ভাবটা পড়ে গেলেই মূল কিন্তু ভাবটা। লিখতে পারবে। আর সবাই ভয় পায় যেটা, সেটা হচ্ছে প্রবন্ধ। আমি বলি প্রবন্ধের উত্তর লেখা কবিতা গল্পের চেয়েও সহজ। কেন বলো তো? কারণ এখানে বাইরের থেকে তোমার কোনো ভাবধারা বা অন্য কোনো বক্তব্য ঢোকাতে হয় না। মানে মাছের তেলে মাছ ভাজা, পুরো তথ্য দেওয়া আছে, ওই কথাগুলোই তোমাকে লিখতে হবে। পাঠটা ভালো করে পড়ে নিলে একবার দুবার, তারপরে তোমার হাতে তৈরি নোটসগুলো একবার দেখে নিলে, পরীক্ষা দিয়েছো নিশ্চয়ই তৈরি আছে, তৈরি না থাকলে অসুবিধা নেই, টেস্ট পেপার দেখে প্রশ্নগুলো কালেক্ট করো। আমি বলে দিচ্ছি, দুটো থেকেই হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। হারিয়ে যাওয়া কালিকলম স্টুডেন্টদের খুব পছন্দের প্রবন্ধ। হ্যাঁ, আমরা বাংলা ভাষায় বিজ্ঞান এই যে কলমটা ব্যবহার করছি, এটা কালির কলম। তো আমি এখন হারিয়ে যাওয়া কালি কলম পড়ে আগ্রহী হয়ে আবার কলম ব্যবহার করছি, খুব মজা পাবে তোমরা। বাংলা ভাষায় বিজ্ঞানটা ওরা একটু ভয় পায়, হ্যাঁ। কিন্তু হারিয়ে যাওয়া কালিকলম তো প্রত্যেকের খুব তোমার পছন্দের। যে কোনো একটা থেকে উত্তর করতে হবে 5 নম্বরে, 150 শব্দে একইভাবে। তবে এবারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কালি তৈরির পদ্ধতি, প্রাচীন পদ্ধতি আর নবীন পদ্ধতি, দুটো পদ্ধতি দেওয়া আছে, দুটো মিলিয়ে একটা প্রশ্ন সেট করবে। একদম প্যারাগ্রাফে পরিষ্কার বলা আছে, একটা কোটেশন আছে ওখানে, কিন্তু তিল ত্রিফলা শিমুল ছালার ওই ছড়াটা কিন্তু লিখতে হবে কালি তৈরির পদ্ধতিতে। আর লিখে তার অর্থ গদ্য ভাষায় লিখে দিলেই তোমার 5-এর উত্তর হয়ে যাবে মোটামুটি। এরপরে জন্ম নিল ফাউন্টেন পেন। আচ্ছা, একটা প্রশ্ন। হ্যাঁ, প্রবন্ধটা শুরু করবে ওরা কেমন করে? প্রবন্ধের উত্তর, হ্যাঁ, প্রবন্ধের উত্তরগুলো আমি দুটো পদ্ধতি খাতায় আছে। দেখা যায় প্রবন্ধ যেহেতু একটু রসকসীন অন্যগুলো থেকে, একদম, তো সে কারণে ওদের লেখাটা একদম সরাসরি উত্তরের মধ্যে ঢুকে যায়। না, প্রবন্ধের ক্ষেত্রে শুরুতে একটা ভূমিকার মতো দেবে। সেই ভূমিকাটা যেরকম আমাদের হারিয়ে যাওয়া কালি কলম, ঠিক আছে, শ্রীপান্থ ওরফে নিখিল সরকার, তিনি আমাদের কলমের বিবর্তনের ওপরে তার মনজ্ঞ একটি লেখা এই প্রবন্ধে প্রকাশ করেছেন। এইভাবে শুরু, মনজ্ঞ সুন্দর লাইন দিয়ে শুরু করবে, সুন্দরভাবে শুরুটা হবে। মানে তোমার জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়, এইটা দুটো লাইন দিয়ে শুরু করে তারপরে তুমি উত্তরের পার্টটা বসাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হয়, প্রবন্ধের পার্টটা কম থাকে, দুটো পার্ট 5-এর মধ্যে সরাসরি থাকে। যেমন হারিয়ে যাওয়া কলম প্রবন্ধে জন্ম নিল ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস লেখকের অনুসরণে লেখো, সেটা নিজের ভাষায় সুন্দর করে দেবে। চেষ্টা করবে প্রবন্ধ থেকে একটা কোটেশন ব্যবহার করার। অনেক সময় আমরা প্রশ্ন উত্তর যে পড়ি না, প্রশ্নের মধ্যে কোটেশন দেওয়া থাকে, সেই প্রশ্নগুলো মুখস্থ করলে আমাদের একটা দুটো কোটেশন কিন্তু তৈরি থাকে। আরেকটা রইল, তাই নিয়ে আমাদের প্রথম লেখা। প্রথম যে লেখক লেখালেখি শুরু করেন, শুধু কিন্তু কলম নয়, সেখানে কিন্তু কিসের উপর লিখতেন, আধার, সেই ব্যাপারটাও কিন্তু উঠে আসবে, খুব গুরুত্বপূর্ণ। সুতরাং কলাপাতায় যেভাবে লিখতেন, কি দিয়ে কলম তৈরি করতেন এবং কালিটা কি দিয়ে তৈরি করতেন, প্রথম লেখালেখির বিবরণটা এখানে মজার প্রশ্ন একটা আসে, কলাপাতাটাকে কি করতেন লেখার পর, ওখান থেকে শর্ট কোশ্চেন চলে আসে, কলাপাতাগুলো কি করতেন লেখার পর। আরেকটা যেটা সবাই ভয় পায়, ম্যাডাম বললেন, তো বাংলা ভাষায় বিজ্ঞান কথাটা শুনে ভয় পাওয়ার কিছু নেই, এখানে কিছু তথ্য রয়েছে। এই তথ্যটাই প্রবন্ধের
একটা বৈশিষ্ট্য মনে রাখবে, প্রবন্ধ প্রকৃষ্ট রূপে বন্ধন, মানে যুক্তি এবং তথ্যের বন্ধন থাকবে এখানে। এটা ভয় পাওয়ার কিছুই নেই, তোমাদের তো তথ্য, তোমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সব পরীক্ষায় দিচ্ছ তথ্য নির্ভর। তো এই বিজ্ঞানের মধ্যে কিছু তথ্য আছে, সেই তথ্যটাই কিন্তু সুন্দর ভাষায় বলা আছে এখানে। তো এবারের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে নানান বাধা আছে। পুরো প্রবন্ধটা পড়ে দেখবে বাধা 1, 2, 3, 4 করে 3টা বাধা পাবে, সেই বাধাগুলো তোমরা লিখবে। তারপরে পাঠকের 2টি শ্রেণী, এটা দিয়ে তিনি শুরু করেছিলেন যে বাংলা ভাষায় যারা পাঠক, প্রবন্ধ যিনি লিখবেন তার যে পাঠক হবে, পাঠকটা 2 রকমের। এক ধরনের পাঠক জীবনে কখনো পড়েননি বাংলা ভাষায় প্রবন্ধ, আরেক ধরনের ইংরেজি বা অন্য ভাষায় তারা ওই বিষয়টা পড়েছেন। তাহলে অল্প পড়া লোক আর একটা না পড়া লোক, বাংলা ভাষায় প্রবন্ধ কাদের ক্ষেত্রে সুবিধা হয় পাঠ করতে, এটা কিন্তু খুব বিষয় মজার আছে। সেখানে যে ইজের পড়ার ব্যাপারটা একটা আছে, ওদের কাছে ভীষণ এটা খটমটে। আজন্ম যারা ইজার পড়েছে তাদের হঠাৎ করে প্যান্টুলুন পরা বা অন্যান্য পোশাক পরা যেমন অসুবিধাজনক, যেটাতে অভ্যস্ত, তেমনি বাংলা ভাষায় প্রবন্ধ যারা অন্যান্য ভাষায় বিষয়টা পড়েছে অলরেডি জানে, সেই বিষয়টা যখন তারা দ্বিতীয়বার বাংলা ভাষায় পড়বে, অক্সিজেন নামে চেনে, অক্সিজেন পড়েছেন, তিনি যখন এখানে অম্লোৎপাদক পড়বেন বাংলা ভাষায়, তখন তার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। একটা জিনিসের 2টো নাম পাচ্ছেন তিনি, যেহেতু আগে জানেন সেই আগেরটাকে ডিলিট করে নতুন বাংলা ভাষাটা তাকে নিতে হচ্ছে। তাহলে দ্বিতীয় শ্রেণীর পাঠক হচ্ছে অল্প জানা পাঠক বা আগে পড়া পাঠক। আর প্রথম শ্রেণীর পাঠক যারা একদমই পড়েননি, তারা অক্সিজেন শব্দটা শোনেননি, প্রথমবার অক্সিজেনের বাংলা অম্লোৎপাদক শব্দটা পেলেন, তিনি এই নামেই জানবে, তার কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে আমরা যে কোনো একটা জিনিসকে যখন আগে এক নামে চিনি, হঠাৎ করে নতুন একটা নাম দেওয়া হলো, তার ক্ষেত্রে সমস্যা হয়। এটা একটা ব্যাপার যে বাংলা ভাষায় বাংলা পাঠকের যে 2টি শ্রেণী আছে, এই সম্পর্কে লেখক কি বলেছেন প্রবন্ধটা পড়ে সুন্দরভাবে সেটা সাজিয়ে লিখবে। এটা কিন্তু আগে প্র্যাকটিস করবে। অনেক টেস্ট পেপার আমি ঘেটে দেখেছি, অনেক স্কুলে এই প্রশ্নটা এসেছে, তার মানে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা রইল, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ শক্তির কথা বলেছেন। শব্দের 3টা শক্তি, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। দেখবে শেষ প্যারাগ্রাফটা আছে প্রবন্ধের, এখানে কিন্তু 3টা শক্তি উদাহরণ দেওয়া আছে ওখানে। অভিধা মানে আভিধানিক অর্থ, লক্ষণা মানে এখানে কি লক্ষ্য করে বলা হয়েছে, এবং ব্যঞ্জনা মানে যেটা বলা হচ্ছে তার অর্থটা আলাদা বোঝাবে। যেমন আমাদের বাগধারা, প্রবাদ, প্রবচন, কবিতা, এই সমস্ত ভাষাগুলো হচ্ছে ব্যঞ্জনা, বলা হয় একটা, তার অর্থ দাঁড়ায় আরেকটা। বিজ্ঞানের ক্ষেত্রে যখন বাংলা ভাষায় আমরা রচনা করব প্রবন্ধ, তখন কিন্তু এই ব্যঞ্জনাটা ব্যবহার করা যাবে না, কারণ তথ্যকেন্দ্রিক যেহেতু বিজ্ঞান বিষয়টা, তাই এখানে অভিধা ব্যবহার করতে হবে। সামান্য ক্ষেত্রে লক্ষণা হতে পারে, কিন্তু ব্যঞ্জনাটা চলবে না। এই 3টা শক্তি কিন্তু আমাদের শব্দের মধ্যে আছে। তো এইটা কিন্তু সুন্দরভাবে প্রবন্ধটা পড়া আছে, ওই প্যারাগ্রাফটা যদি কেউ পড়ে একদমই তাই। যদি বড় প্রশ্ন নাও আসে, তোমরা পাতা উল্টে দেখবে, এখান থেকে অনেক প্রশ্ন পাবে। তার মানে একটা যদি বড় প্রশ্ন তৈরি করা যায়, তাহলে 2 জায়গায় কিন্তু সে লাভবান হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ছিল। ও আরেকটা বিষয় আছে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধ সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। এই দোষ বলতে ওখানে সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ আমরা বাংলা ভাষায় বিজ্ঞানটা তথ্যমূলক করব, সহজ সরল ভাষায় লিখব এবং অভিধা ব্যবহার করব শব্দের। সেই ক্ষেত্রে ব্যঞ্জনা ব্যবহার করা এবং অতিরিক্ত শব্দের কাঠিন্য, দুর্বোধ্যতা তৈরি করা, এই দোষগুলো কিন্তু থেকে মুক্ত হতে হবে। এই লেখক বলেছেন, এটা লেখকদের উদ্দেশ্যে বলেছেন। তোমরা বড় হয়ে যখন প্রবন্ধ লিখবে তখন এই কথাগুলো মনে রাখবে। ঠিক আছে, তো এই ছিল বাংলা ভাষায় বিজ্ঞান। আচ্ছা, এরপর আমরা নাটকে চলে আসি। এবারে নাটকে চলে আসি। নাটক তো বেশ নাটকীয়, আমি তো স্কুলের স্টুডেন্টদের অভিনয় করিয়ে করিয়ে পড়াই। বেশ সিরাজদৌল্লা টপিকটাই তাই, সবাই সিরাজদৌল্লা, প্রচুর চরিত্র আছে। হ্যাঁ, এখানে একটা বিষয় খেয়াল করবে, যে কোনো নাটকের শুরুতে ব্র্যাকেটে কিছু কথা থাকে। তোমরা নবম শ্রেণীতে পড়েছ ধীবর বৃত্তান্ত, ব্র্যাকেটে একটা আলাদা কথা থাকে, সেই কথাটার থেকে কিন্তু অনেক তথ্য পাওয়া যায়। যেমন গোলাম হোসেন কোথায় বসেছিল? নবাবের পায়ের কাছে। কে কোন দিকে বসেছিল? নবাবের ডান দিকে কারা, বাঁ দিকে কারা, কারা পায়ের কাছে বা নিচে বসে আছে, অবস্থানটা যে বর্ণনা করা হয়েছে সেইটা কিন্তু পড়ে নেবে। এটা অনেকে স্কিপ করে পড়ে চলে যায়, মানে দরবারের যে চিত্রটা, হ্যাঁ চিত্রটা। তা এই ক্ষেত্রে আমরা এবারে
3টা চরিত্র, গতবার কোনো চরিত্র আসেনি। এবার এই বছর তাহলে প্রচন্ড মনে করো গুরুত্বপূর্ণ 3টা চরিত্র এতই ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি। তোমরা তো জানোই কি কি চরিত্র, হ্যাঁ নিজে মনে মনে আওড়ে নাও, আমরা বলছি মিলিয়ে নাও। সিরাজ চরিত্র, বিভিন্ন লাইন দিয়ে আসতে পারে সিরাজের চরিত্র, অনেকগুলো গুরুত্বপূর্ণ লাইন আছে। বাংলার এই দুর্দিন, তারপরে পলাশী, রাক্ষসী পলাশী, এই সিরাজের আবেগ, বাংলার প্রতি ভালোবাসা, এই ঘটনাগুলো হচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার বীরত্ব, তার ট্র্যাজেডি, তার অন্তর্দ্বন্দ্ব, তার যে সকলের প্রতি আহ্বান, ধর্মীয় উদারতা, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা এখানে পাই। তো সিরাজ চরিত্রটা যে কোনো লাইন তুলে প্রশ্ন করবে, সরাসরি বলবে না সিরাজদৌল্লা চরিত্রটি আলোচনা করো। এই ক্ষেত্রে মনে রাখবে টেক্সটটা ভালো করে পড়তে হবে। আচ্ছা, চরিত্রে যে লাইনটা তুলে দিল সেই লাইনটুকু কেন্দ্র করে কি উত্তর হবে? অ্যাকচুয়াল চরিত্রে তা হয় না। এবার সেখান থেকে যখন চরিত্র দিচ্ছে তখন সব কটা পয়েন্টই তাহলে ওরা উল্লেখ করবে। একদমই তাই, একদমই এই তাই। গন্ডগোলটা কিন্তু করো না, এটা খাতায় দেখা যায় যে কোনো একটা লাইন তুলে দিল, তো সেই লাইনটার মধ্যে যতটুকু সেই চরিত্রকে প্রতিফলিত করা হচ্ছে ওরা শুধু সেইটুকু লেখে না, তাহলে কিন্তু সামগ্রিক উত্তরটা লিখতে হবে। সামগ্রিক যে উত্তরটা চরিত্র বড় হবে না, মনে রাখতে হবে এটা কিন্তু ব্রড অ্যান্সার, 5 নম্বরের এই 150 গন্ডগোলটা শব্দে। পরীক্ষার্থীরা ভীষণ সবাই করে। একটা 3 নম্বরের উত্তর লিখে একদম। চলে আসে। তো চরিত্রের বৈশিষ্ট্য, তোমরা বাকি বৈশিষ্ট্যগুলো কিন্তু লিখবে, এই লাইনের মধ্যে বলা থাকে না, কিন্তু এই উক্তিটির মাধ্যমে সিরাজ চরিত্রের কি কি বৈশিষ্ট্য পাওয়া যায়। মূল উত্তরটা প্রথমে লিখবে, লেখার পরে বাকি বৈশিষ্ট্যগুলো নিচে দিয়ে দেবে পয়েন্ট করে করে। সিরাজ চরিত্রটা আমরা জানি এটা সকলেরই প্রিয়, এখানে সব স্কুলেই ভালো করে পড়ানো হয়। আরেকটা চরিত্র হচ্ছে অ্যান্টি, মানে ভিলেন চরিত্র, যেখানে বলছি ঘসিটি বেগম। ও মানবী না দানবী, একটা আছে না, রাক্ষসী মানবী, এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তো এই ঘসিটি বেগম চরিত্রটি সিরাজের পরিবারের ভেতরে যে তার অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ শুরু হয়েছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তার একটা কিন্তু নমুনা ছোট্ট করে আমরা এখানে পাই। তো ঘসিটি বেগমের চরিত্রগুলো, তার উক্তিগুলো কিন্তু কোট করা দরকার এখানে। তিনি বেশ অনেকগুলো কথা বলেছেন সিরাজকে আঘাত দেবার মতো, সেই কথাগুলো ব্যবহার করে কোটেশন ব্যবহার করে খুব গুরুত্বপূর্ণ সুন্দর করে লিখবে। আরেকটা হচ্ছে সিরাজের জীবনের ট্র্যাজেডি, আমি পড়েছি লুৎফার চরিত্রটা। সিরাজের মৃত্যুর পর সমাধির পাশে আজীবন সেখানে কাটিয়েছিলেন তিনি, সেই সমাধিকে কেন্দ্র করে। তাহলে এতটা ভালোবাসতেন সিরাজকে, আর তারই চরিত্রটা আমরা এই নাটকে অল্প একটু পাই, এটা নাট্যাংশ। তো সেই জন্য মানে ঘসিটি বেগমের চরিত্র যেমন পড়বে, সিরাজ চরিত্র যেমন পড়বে, লুৎফা চরিত্রটি পড়বে সিরাজের তার মনের দোসর হিসাবে, তার মানসিকভাবে তাকে সহযোগিতা যেমন করেছে, সাহস জুগিয়েছে, তার পাশে থেকেছে, তার অন্তর্বেদনার সঙ্গী হয়েছে, সেই মানে লুৎফা চরিত্রটা গুরুত্বপূর্ণ। তার সঙ্গে এই যে একটা চিঠি নিয়ে কিন্তু ঘটনাটা শুরু হয়। চিঠি, এখানে কিন্তু 2 ধরনের চিঠি আছে। ওয়াটস লিখছে ওয়াটসনকে, আবার ওয়াটসনের পত্র আসছে ওয়াটসকে, ঠিক আছে? ওই যে পিদ্রু মারফত যে চিঠিটা আসা যাওয়া করতো, সেই পিদ্রুকে হাইজেক করে নিয়েছে নবাবের গুপ্তচরেরা, তার থেকে চিঠিটা পাওয়া গেছে। তাহলে এখানে কিন্তু মুন্সিজি এই পত্র বলতে কোনটা বুঝিয়েছেন সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? অ্যাডমিরাল ওয়াটসন ওয়াটসকে পাঠিয়েছে যে পত্র, তার মর্মার্থটা কি সভাসদদের বুঝিয়ে দিন। পরিষ্কার ইংরেজি এবং বাংলা দুটো ভাষায় দেওয়া আছে, তোমরা ইংরেজিটা লিখবে না, স্বভাবতই বাংলাটাই লিখবে। এই পত্রের মর্মার্থ কি ছিল, পত্রটি কে কাকে লিখেছিল, ঠিক আছে? চিঠি যখন লিখবে তখন ওটাই কিন্তু তুলতে হবে, হ্যাঁ, ওই চিঠির পরিপূর্ণ মুখস্থ করবে, চিঠির পুরো বক্তব্যটা নিজের ভাষায় লিখতে হবে সেখানে, ঠিক আছে? আর একটা ট্র্যাজেডি যেটা এই নাটকের সবচেয়ে বড়, পলাশী, রাক্ষসী পলাশী। আমরা জানি এই পলাশীর প্রান্তরেই ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। তো পলাশী, রাক্ষসী পলাশী, তো এই পলাশীকে কেন্দ্র করে সিরাজের এই মর্মবেদনার কারণ কি, কেন সেই পলাশীকে রাক্ষসী বলা হয়েছে, কেন পলাশীর মধ্যে তার ভবিষ্যতের দুর্যোগ দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু পুরো নাট্যাংশ অবলম্বনে তোমাকে লিখতে হবে, কেন্দ্রবিন্দু, ঠিক আছে? তাহলে এই আচ্ছা, এরপর আমরা চলে আসি কোনিতে। হ্যাঁ, কোনি, তারপর ব্যাকরণ, একদম ছুঁয়ে ছুঁয়ে যাব। কোনি, সময় খুব কম। অল্প পাতারি উপন্যাস, তোমরা ভালো করে পড়েছো নিশ্চয়। কোনিতে এবারে আগেরবার ক্ষিতিশ সিংহ চরিত্র এসেছিল, তাহলে এবার কোন দুটো চরিত্র ইম্পর্টেন্ট মনে মনে আওড়ে নাও, দেখো মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ,
লীলাবতী চরিত্র যেমন ইম্পর্টেন্ট, ক্ষিতীশের যোগ্য সহধর্মিণী হিসাবে লীলাবতীর চরিত্রের পরিচয় দাও, ভীষণই একটা ভালো চরিত্র লেখা যায় এখানে পয়েন্ট করে করে। আর হচ্ছে দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কনির লড়াই, একদম এই ক্ষেত্রে মনে রাখবে এটা কিন্তু অনেক লাইন তুলে দিয়ে তার সম্পর্কে চরিত্রটা বলতে বলে। যেমন ফাইট কনি ফাইট, কনিকে কিসের কিসের বিরুদ্ধে ফাইট করতে হয়েছিল, এই ফাইট পাঠ্যাংশ অবলম্বনে লেখো, মানে কনির লড়াই দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে। আরেকটা হচ্ছে মজার, সবচেয়ে মজার, মনে আছে কোন প্রশ্নটা? বিষ্ণুধরের আমি ডায়েটিং করি, বুঝতে পারছো তো তোমরা? এখানে আমরা জানি যে খাওয়ার ডায়েটিং বিবরণটা। করলে মানুষ খাবার কমিয়ে দেয়, কিন্তু বিষ্ণুধর এরকম বিশাল চেহারার সে যে ডায়েটিং করেছে সেটা আসলে আমাদের উল্টোটাই দেখায়, যে বেশি খাওয়াই বোঝাচ্ছে। তো সেই মজার একটা প্যারাগ্রাফ আছে, একদম। সেটা সুন্দর করে তুলে দিলেই কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। আমি ডায়েটিং করি, এবার গতবার আসিনি, ওখান থেকে ছইনি, এবার ইম্পর্টেন্ট। বিষ্ণুধর কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিষ্ণুধর গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে, এই প্রশ্নটা টেস্ট পেপারে আছে, আমি দেখেছি। এই প্রশ্নটার উত্তর তৈরি করবে। অবশেষে কোনি সাঁতার দলে জায়গা পেল। হ্যাঁ, সাঁতার দলে কিভাবে জায়গা পেল, এই যে লড়াইটা স্টেপ বাই স্টেপ, এটা তোমাকে লিখতে হবে, তোমরা তৈরি করে নেবে। আচ্ছা, বঙ্গানুবাদ 4 নম্বরের। বঙ্গানুবাদের ক্ষেত্রে মনে রাখতে হবে চলিত গদ্যে বঙ্গানুবাদ। আরেকবার বলছি, কি চলিত ভাষায় লিখতে হবে। এইটা অনেকে সাধু ভাষা চলিত মিশ্রিত করে দেয়, যার ফলে উপযুক্ত নম্বরটা আসে না। তো চলিত গদ্যে বঙ্গানুবাদ যখন করবে, তখন ওখানে যে কটা লাইন থাকে, মানে বাক্য থাকে, সেই বাক্যগুলোকে তুমি আলাদা আলাদা করে লেখো। আমরা নম্বর এইভাবে, থাকে, হ্যাঁ, 4 নম্বর প্রত্যেকটা থাকে, বাক্যের প্রত্যেকটা মধ্যে লাইনে। দেখা গেল কোনোটা 1, কোনোটা 2, কোনোটা 1, কিংবা 4টাই 1 নম্বর করে 4টা বাক্য আছে। তাহলে তুমি প্রত্যেকটা বাক্য লেখো, তারপরের বাক্য প্যারাগ্রাফ দিয়ে লেখো, 4টা আলাদা করো প্লিজ। আমি এটা বলছি কেন, বঙ্গানুবাদের নম্বরটা টিচারের দিতে সুবিধা হয়, যে কোনো একটা বাক্যে যদি তোমার খামতি থাকে, বাকি বাক্যগুলো নম্বরটা তুমি পেয়ে যাবে। তাহলে বঙ্গানুবাদ কিভাবে প্র্যাকটিস করবে, এটা কিন্তু একদিনে হঠাৎ করে হয় না। তোমরা 1 থেকে পড়ে আসছো, ক্লাস 10 অবধি, এই যা অভিজ্ঞতা সমস্ত কাজে লাগবে এখানে। আর প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। টেস্ট পেপার দেখে, ব্যাকরণ বইয়ের পেছন দিকে যে অনুশীলনী আছে সেটা দেখে করবে। কঠিন আসে না গত বঙ্গানুবাদ, একদমই সোজা, আর সোজা কমন আসে। পড়ে যাচ্ছে ইদানিং। বেশ কয়েক বছর থেকে দেখা যায় গত একদম কিছু রিডিং করে 34 গেলেই বছর পেয়ে ধরে যে যাবে। মাধ্যমিকের বঙ্গানুবাদ এসেছিল, সেগুলোই আবার এটা ওয়েবসাইটে পাওয়া যায়, কিন্তু খুঁজলেই পাবে 34 বছরের বঙ্গানুবাদ, এবং বইয়ের মধ্যেও আছে বিভিন্ন বইতে। আচ্ছা, এরপর এগুলো আমরা practice চলে করবে। আসি প্রবন্ধ। রচনা। হ্যাঁ, এতক্ষণ অনেকেই দেখছে স্যার সবার আগে প্রবন্ধ কি পড়বে এটা বলুন, রচনাটা নিয়ে, কারণ সবচেয়ে বেশি নম্বর এখানে 400 শব্দে লিখতে হবে। 400 শব্দের মধ্যে প্রবন্ধ 10 নম্বর থাকছে, এই 10 নম্বর ক্যারি করার চিন্তা। তো 10 নম্বরের ক্ষেত্রে আমি সরাসরি ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি, গতবার যেগুলো এসছে সেগুলো বাদ দিয়ে, মানে গতবার যে গ্রাউন্ডে এসেছে সেই ক্ষেত্রগুলো বাদ দিয়ে আমি নিয়ে নিচ্ছি। এখানে দেখো, এখানে বলবে বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য। সবার আগে আমি এটা 1-2 নম্বরে রাখছি, কারণ আমরা গতবার দিয়েছিলাম, আমি মিলিয়ে দেখেছি, আমাদের গত বছর সাজেশনটা চলে ফলো এসেছিল করেছে, একদম। সমস্ত উত্তরগুলো আমাদের এই সাজেশনে জন্য এখানেই সার্থকতা সিকনের হ্যাঁ, ক্লাস। এটাই আমাদের ভালো লাগছে যে প্রশ্নটা মাধ্যমিকের দেখে টিপস এই কারণে এত জনপ্রিয়, হ্যাঁ, কারণ এখানে টিপসে যা বলা হয়, যখন কোশ্চেন হাতে পাও তোমরা, আমরা প্রশ্ন একদম হাতে পেয়ে সবার আগে দেখি যে তোমাদের কি বলা হয়েছিল, তোমরা উপকৃত এতটাই হলে মিলে যায় কতটা। যে প্রত্যেক বছর শিক্ষার্থীরা মুখিয়ে থাকে হ্যাঁ। যে কখন আমরা এই সিকন ক্লাসরুমে আমরা মাধ্যমিকের টিপস পাবো। আচ্ছা, এবারে বাংলার উৎসব, বাংলা ঋতু বৈচিত্র্য দুটো সুন্দর করে তৈরি করবে। কোটেশন, গানের লাইন, কবিতার লাইন দিয়ে ভূমিকা প্রত্যেকটা প্যারাগ্রাফের উপরে দেবে। একদম। বাংলার 6টা ঋতুর, খুব ভালো লাগবে। গত বছরও বলা হয়েছিল যে গানের লাইনগুলো বিশেষ করে দিতে, যে চলিত গান। হ্যাঁ, এই একদম। ক্ষেত্রে তোমার স্বাধীনতা আছে। তারপরে পরিবেশ দূষণতার প্রতিকার। পরিবেশ নিয়ে তো আমরা বেশ চিন্তিত এখন, জানো, এটা একটা প্রত্যেক বছরই ইম্পর্টেন্ট থাকে অল্টারনেটিভ ইয়ারে। তো বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞান ও কুসংস্কার। তো কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞান, এই ব্যাপারটা কিন্তু একটু চেঞ্জ করে আসতে পারে, যে বিজ্ঞান ও কুসংস্কার দূরীকরণে ছাত্র সমাজের ভূমিকা। এই ছাত্র সমাজের ভূমিকা দিলেই ওটার একটা আলাদা প্যারাগ্রাফ পড়তে হবে, অনেকে এটা কিন্তু করে না। আচ্ছা, একটা প্রশ্ন বলি, মানে যারা ভালো স্টুডেন্ট তাদের তো রচনা প্রথম দিক থেকে ওরা তৈরি করতে থাকে, ওদের একটা খাতাই থাকে, অসুবিধা নেই। কিন্তু মধ্যমেধা যারা, এবং হয়তো কোনো কারণে পিছিয়ে পড়েছে, পড়াশোনা সেভাবে করতে পারেনি, তাদের পক্ষে এতগুলো রচনা মুখস্থ করা এখন একদমই সম্ভব না।
তো তাদের জন্য যদি একদম চুম্বক ঠিক আছে, কিছু- চুম্বক আকারে আমি বলে দিচ্ছি। কিছু দেওয়া হয়, তোমার যেটা মিনিমাম যতটুকু করা, বাংলার উৎসব, বাংলা ঋতু একদম। বৈচিত্র্য, পরিবেশ দূষণতার প্রতিকার, বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা, আর একটি ভ্রমণের অভিজ্ঞতা। আরেকটা আমি বলবো, যদি পারো বই মেলা আচ্ছা বা কিছু বই আমাদের আত্মজীবনীমূলক কিছু হ্যাঁ, আসতে আর পারে। আত্মজীবনীমূলক। আত্মজীবনী বলতে বুঝতে পারছো তো, আত্মকথা। একটি বটগাছের আত্মকথা, একটি কলমের আত্মকথা, একটি নদীর আত্মকথা, এরকম তিনটা তোমরা নিজেরা তৈরি করতে পারো। ধরো রচনা কমন পড়লো না কারো, যে বাই চান্স কেউ খুব কম পড়েছো, তখন তোমরা এই নিজের সৃজনমূলক একটা রচনা থাকেই, প্রত্যেক বছর থাকে, এবারেও থাকবে। সেটা তোমার জীবনের লক্ষ্য হতে পারে, তারপরে আত্মকথা হতে পারে, সেটা গল্পের মতো সুন্দর করে অন স্পট বসে তুমি লিখে দিতে পারো। তার আগে বাড়িতে একটু প্র্যাকটিস করে নেবে, যে আমি একটা কলমটা কার হাত থেকে কোথায় গেল, আমার জীবনের ট্র্যাজেডি সাজিয়ে সাজিয়ে সুন্দরভাবে করবে। আর আমি এবারে যে 3 ধরনের পরীক্ষার্থী হতে পারে, যে যারা খুব ভালো তথাকথিত, আর যারা একদম, মাঝারি মানে মানের, খুব তাড়াতাড়ি আমাদের বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, যারা একদম পাস নিয়ে চিন্তা করো, তারা এই শর্টকাটে এই বিষয়গুলো দেখবে। আমি শুধু একটু বলে নিচ্ছি, প্রতিবেদন রচনা ইম্পর্টেন্ট কয়েকটা বলে নিচ্ছি। তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো। হ্যাঁ, বিদ্যালয় কেন্দ্রিক, তারপরে সামাজিকতা বিষয়ক, আরেকটা ঘটনা বিষয়ক। তো বিদ্যালয় কেন্দ্রিক কি হতে পারে? বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনী, অরণ্য সপ্তাহ পালন, রবীন্দ্র জয়ন্তী বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। একটা লিখলেই তোমরা বাকিগুলো কিন্তু ওর ডাইসে ফেলে দিতে পারবে। তো এটা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে, তার একটা প্রতিবেদন রচনা করো। তারপরে সাম্প্রদায়িক সামাজিকতা বিষয়ক কি হয়? পাঠাগারের উদ্বোধন হলো, কিংবা রক্তদান শিবির হলো, কিংবা বৃক্ষরোপণ কর্মসূচি হলো তোমাদের পাড়ায়, ক্লাবে, তার একটা সংবাদপত্রের জন্য প্রতিবেদন রচনা করো। 150 শব্দে তোমাকে সেটা লিখতে হবে, নিয়মকানুন আছে, তোমরা এতদিনই শিখে নিয়েছো। আরেকটা ঘটনা বিষয়ক একটাই বলবো, ফোনে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা, খুব প্রাসঙ্গিক বিষয়, এটা ইম্পর্টেন্ট এবারের জন্য। হলো, তাহলে প্রতিবেদন রচনাগুলো তৈরি করে ফেলো। আর সংলাপ রচনার ক্ষেত্রে দ্রব্যমূল্য, গতবার এসেছিল দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে 2 বন্ধুর সংলাপ, তাহলে এবারে সেভ ড্রাইভ সেভ লাইফ, মানে এটা বা পথ নিরাপত্তা নিয়ে 2 বন্ধুর সংলাপ, 2জন বন্ধুর সংলাপ লিখবে, 150 শব্দে লিখতে হবে। আর মোবাইল ফোনের ভালো মন্দ, মোবাইলের ভালো দিক আছে, মন্দ দিকও আছে। অনেকে গার্জিয়ান বকা দেয়, তোমরা খারাপ সময় নষ্ট করো, চোখ ক্ষতি করো, গেমিংয়ে আসক্ত হয়ে যাও, এইভাবে। কিন্তু এর ভালো দিকও আছে। এই দুটোকে মিলিয়ে 2 বন্ধুর সংলাপ হবে। তারপরে হচ্ছে রক্তদান শিবিরের, রক্তদানের প্রয়োজনীয়তা। রক্তদান জীবনদান মহৎ কাজ, এটা জানো, এটা শিখলে কিন্তু কয়েকটা জায়গায় তোমার কভার করবে। প্রতিবেদনে রচনার উপর পড়ে গেলে এখান থেকেও কিন্তু সংলাপ হয়ে যায়। সংলাপ তো 2 বন্ধু পারস্পরিক সংলাপ বিষয়ে করবে। এবারে আমি শেষে চলে আসছি, একদম শেষ কথাটা আমি বলতে চাইছি যে গতবার আমাদের কমেন্ট এসেছিল বেশ, যে আপনারা শুধু ভালো স্টুডেন্টদের জন্য বলছেন, যারা পাস নিয়ে চিন্তা করে, বাইরে থাকে, হয়তো কাজ করে পড়ার সুযোগ পায়নি, পরীক্ষাটা কোনো রকম কথা চিন্তা করে তাদের কথা ভেবেও আমি বলছি যে তোমরা কি করবে, যারা 15 পাওয়ার জন্য বা 16-17 পাওয়ার জন্য চিন্তা করছো, 25 পেলে পাস, 10 নম্বর প্রজেক্টে অলরেডি আছে, তাদের জন্য বলছি, তোমরা করবে কি, টেক্সটটা ভালো করে পড়ে নাও। আর যত টেস্ট পেপারে এমসিকিউ এসিকিউ আছে, এমসিকিউ এর অ্যান্সারটা নিচে দেওয়া আছে, তোমরা সেটা দেখে বইয়ের পাঠটার সঙ্গে মিলিয়ে নাও। আর রচনা 5টা রচনা পড়ে রাখো রেডি, তোমরা রচনা দিয়ে শুরু করতে পারো। আর টেক্সচুয়াল, আর যে বড় প্রশ্নগুলো আছে, সেই বড় প্রশ্নের 1 নম্বর যে পার্টগুলো থাকে, 1 বা 2 এর একটা পার্ট থাকে, সেই পার্টগুলো অন্তত দেবে। তারপরে প্রত্যেকটা টেক্সটের সারাংশটা পড়ে যাও, খুব সংক্ষেপে প্রস্তুতি হবে। এবারে যদি টেক্সটটা ধরতে পারো, প্রশ্নটা যে এই চরিত্রের বা বক্তা বা এই বিষয় থেকে এসেছে, তোমার যে বেসিক ধারণা আছে, ওখান থেকে কিন্তু উত্তরটা অন স্পট লিখে দিতে পারবে। মানে প্রশ্নের উত্তর ছাড়বে না, সমস্ত উত্তরই করবে। পাঠ্য বই খুঁটিয়ে পড়ে গেলেই তুমি এখন যা সময় আছে, কিছুদিন তুমি কিন্তু পারবে। আচ্ছা, ওদের বৈষয়িক প্রিপারেশনটা একটুখানি ছুঁয়ে যেতে হবে আমাদের। হ্যাঁ, হাতের সময় খুব কম। আচ্ছা, বিষয়ের যে প্রস্তুতি, সবার প্রথমে আমি বললাম যে সমস্ত পাঠ খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। টেস্ট পেপার দেখে, মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার দেখে এমসিকিউ এসিকিউ গুলো সলভ করে যেতে হবে। তারপরে 3 নম্বর এবং 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমি বলেছি, টেক্সটগুলো তোমরা লিখে নিয়েছো আশা করি, সেগুলো বাড়িতে ভালো করে অভ্যাস করবে। আর তারপরে নাটকের জন্য আমি বলেছি 3টা চরিত্র আছে, 3টা চরিত্র সুন্দর করে দেখবে।
আর কোনি থেকে আমি কয়েকটা প্রশ্নের উত্তর বললাম। কোনির লড়াই, লীলাবতী চরিত্র, ডায়েটিং এর চিত্র, তারপরে একদম। অবশেষে কোনি সাঁতার দলে কিভাবে জায়গা পেল, এগুলো ইম্পর্টেন্ট। আর রচনার ক্ষেত্রে বাংলার উৎসব, ঋতু বৈচিত্র্য, পরিবেশ দূষণ, বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা, তারপরে আত্মকথা কেন্দ্রিক কয়েকটা বললাম, আরেকটা হচ্ছে বইমেলা বা তোমার জীবনের লক্ষ্য। এই বিষয়গুলো তোমরা কিন্তু অবশ্যই পড়বে, তারপরে তোমার প্রস্তুতি অনুসারে বাড়িয়ে নিতে পারো সেটা। ঠিক আছে, এই ছিল আজকের আমাদের সাজেশন কেন্দ্রিক এবং টিপস। তাহলে তোমরা ভীষণই উপকৃত হলে আমরা আশা করি। এবং যদি এই বিষয় সংক্রান্ত কোথাও মনের মধ্যে কোনো প্রশ্ন দানা বাঁধে তাহলে আমাদের জানাও, আমরা অবশ্যই সেটা সমাধান করার 100% চেষ্টা করব। আর সবার আগে প্রত্যেক দিনের মতো আবারও বলছি, শারীরিকভাবে সুস্থ থেকো। এত পড়াশোনা করলে পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়লে সেটা কখনোই কাম্য না। কাজেই শরীর তোমাদের ভালো থাকুক, তোমাদের পরিবারের সকলে ভালো থাকুক, কারণ পরিবারের সকলে যদি সুস্থ না থাকে তাহলে পরীক্ষার ওপর বিরাট একটা প্রভাব পড়ে। কাজেই পরিবারের সকলেই সুস্থ থাকুন এবং তোমরা নিজেরা খাওয়া দাওয়া ঠিকভাবে করো, পর্যাপ্ত পরিমাণে ঘুমাও, বিশ্রাম নাও এবং সবার আগে আমি ভীষণই গুরুত্ব দিই যে বিষয়টাই, ধ্যান করো। পরীক্ষা ভালো করার জন্য, মনোসংযোগ বাড়ানোর জন্য ধ্যানের কোনো বিকল্প নেই। প্রত্যেকদিন পারলে পড়তে বসার আগে 10-15 মিনিট একটু ধ্যানে বসে নিয়ে তারপরে, তাহলে অল্প সময় পড়লেও কিন্তু কাজে বেশি একদম লাগবে, সময়টাও বাঁচবে। অল্প সময়ে কিন্তু অনেকটা পড়ে ফেলতে পারবে। প্রত্যেকের পরীক্ষার জন্য অজস্র শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা রইল। কোথাও কোনো সমস্যা হলে আমরা রয়েছি, যোগাযোগ করো আমাদের সঙ্গে। ভালো থেকো সকলে, ধন্যবাদ। ধন্যবাদ।